ব্যাকটেরিয়া সেলের মোটামুটি ম্যাক্সিমাম জিনিস শেষ হয়ে গেছে। যে জিনিসটা আজকে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে এর ডিএনএর পার্টটা। ডিএনএ মানে কি? ডিএনএ মানে হচ্ছে নিউক্লিয়েড। নিউক্লিয়েড কি আলোচনা করা হচ্ছে? নিউক্লিয়েড। নিউক্লিয়েড, নিউক্লিয়েডটা কি? নিউক্লিয়েডটার মধ্যে বৈশিষ্ট্য কী? যদি এই ব্যাকটেরিয়া সেল হয়, এই ব্যাকটেরিয়া সেল, সেল ওয়াল, সেল মেমব্রেন, গ্লাইকোক্যালিক্স, যা যা আমরা পড়েছিলাম এখানে, একদম বাইরে গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল, সেল মেমব্রেন, তিনটে বাইরের এনভেলপ থাকে, আউটার এনভেলপ, সেটাকে তিনটে না করে দুটো। এবার এইখানে এই যে এই অংশটা, যে পেঁচানো যে স্ট্রাকচারটা সার্কুলার, এই যে সার্কুলার স্ট্রাকচারটা, এইটা হচ্ছে এদের নিউক্লিয়েড। তাহলে এইটা কি? প্রথম যেটা পয়েন্ট, প্রথম যে এর বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এ সিঙ্গেল। সিঙ্গেল মানে কি? একা থাকবে, একটা থাকবে, একাধিক থাকবে না। একটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে একটাই থাকবে, একের অধিক থাকবে না, অর্থাৎ সিঙ্গেল। তারপরে কি? তারপরে হচ্ছে যে কি? সার্কুলার, অবভিয়াসলি সার্কুলার, গোলাকৃতি, সেই জন্য সার্কুলার। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা ডবল স্ট্যান্ডার্ড হলো না সিঙ্গেল স্ট্যান্ডার্ড হলো? সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে কি? সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এই যে এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এটা কি? এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সিঙ্গেল স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। আর যদি জিনিসটা এই হয়, এই হয়, এটা কি? এটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। এটা কি? ডবল স্ট্যান্ডার্ড, এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তাহলে এটা কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড না ডবল স্ট্যান্ডার্ড? অবভিয়াসলি ডবল স্ট্যান্ডার্ড। ডবল স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে এদের মেন 3টে পার্থক্য। এবার কি? এবার হচ্ছে যে এটা গেল আপাত দৃষ্টিতে দেখনগত দিক থেকে এর পার্থক্য, বৈশিষ্ট্য। এবার হচ্ছে যে এর ভিতরে বা স্ট্রাকচারগত দিক থেকে বৈশিষ্ট্য বা পার্থক্য, বৈশিষ্ট্যগুলো কী কী? এর মধ্যে কি থাকে? এর মধ্যে হচ্ছে যে একটা পার্ট থাকে, সেটা হচ্ছে যে হিস্টোন প্রোটিন। সেই হিস্টোন প্রোটিন হচ্ছে যে এর মধ্যবর্তী বা স্ট্রাকচারালগত একটা পার্ট। সেই হিস্টোন প্রোটিনটা এখানে থাকে না, থাকে না, হিস্টোন প্রোটিনটা অ্যাবসেন্ট। এটা কার পড়ছে? আমি নিউক্লিয়েড। নিউক্লিয়েড হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে? ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। এবার কি আর একটা জিনিস, এর ক্ষেত্রে নন হিস্টোন প্রোটিন কি থাকবে? নন হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকবে। ওকে, এইটা কি? এবার এই যে মোটামুটিভাবে এটা হলো স্ট্রাকচার গেল। এর কি আর কি? এবার এর কাজ কি করে? এর নাম হচ্ছে যে এটা, এই যে ডিএনএটা, এই ডিএনএটা বা এই ব্যাকটেরিয়াল ডিএনএটার স্পেশাল নাম, আমি প্রথমেই স্পেশাল নামটা বলে দিয়েছি। ব্যাকটেরিয়াল ডিএনএটার যে স্পেশাল নাম, সেই স্পেশাল নামটা কি? সেই স্পেশাল নামটা হচ্ছে নিউক্লিয়েড। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে যে এর ক্যাপাসিটি রয়েছে বা এর ফিচার্স রয়েছে। কি ফিচার্স রয়েছে? সেল ডিভিশনে হেল্প করতে পারে। আর কি করে? আর হচ্ছে এর বৈশিষ্ট্য কি? আর বৈশিষ্ট্য হচ্ছে যে মেন যে জিনগুলো প্রেজেন্ট ইনসাইড, কার ভিতরে থাকে? ইনসাইড নিউক্লিয়েড, নিউক্লিয়েডের মধ্যে থাকবে। তাহলে এইগুলো হলো মোটামুটিভাবে এর বৈশিষ্ট্য। কী 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 এর বৈশিষ্ট্যগুলো কী কী? প্রথম হচ্ছে যে নিউক্লিয়েড। কেন নিউক্লিয়েড? হচ্ছে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে থাকে যে ডিএনএ, তার স্পেশাল নাম হচ্ছে নিউক্লিয়েড। এ কী করছে? হেল্প করছে, সেল ডিভিশনে হেল্প করছে, ঠিক আছে। এই যে নিউক্লিয়েডের বৈশিষ্ট্য কি? নিউক্লিয়েডের বৈশিষ্ট্য হচ্ছে দেখতে সিঙ্গেল। দেখতে সিঙ্গেল মানে হচ্ছে সে এককভাবে থাকবে, এক্সট্রা এই একটা ছাড়া আর কিছু এখানে উপস্থিত থাকবে না।
অর্থাৎ হচ্ছে যে সেই জন্য সিঙ্গেল। 2 নম্বর হচ্ছে সার্কুলার, গোলাকৃতি, সেই জন্য সার্কুলার। 3 নম্বর হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। অবভিয়াসলি সে দুটো স্ট্যান্ডার্ড নিয়ে রয়েছে, এটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড, তো এটা হলো ডবল স্ট্যান্ডার্ড। অবভিয়াসলি ডবল স্ট্যান্ডার্ড রয়েছে, মানে দুটো নিয়ে রয়েছে, সেই জন্য ডবল স্ট্যান্ডার্ড। এটা হলো আপাতগত দৃষ্টিতে তার বৈশিষ্ট্য। এবার আভ্যন্তরীণ বা তোমার হচ্ছে যে গঠনগত দিক থেকে বৈশিষ্ট্য কি, গঠনগত দিক থেকে বৈশিষ্ট্য যে হিস্টোন প্রোটিন একটা থাকে, সেই হিস্টোন প্রোটিন এর ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, নন হিস্টোন প্রোটিন এর ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। আর একটা কি, আর একটা হচ্ছে যে সমস্ত আমাদের জেনেটিক মেটেরিয়াল যেগুলো থাকে, সেই যে জেনেটিক মেটেরিয়াল, সেই জেনেটিক মেটেরিয়ালগুলো এর মধ্যে কি থাকে, এর মধ্যে ইনভলভ থাকে বা স্টোর করা থাকে। কার ক্ষেত্রে, ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে। তো ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে যে তোমার স্পেশাল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারগুলোর জন্য ধারণকারী যে সমস্ত জিনগুলো, সেই জিনগুলো এর মধ্যে থাকছে। মেন জিন প্রেজেন্ট ইনসাইড নিউক্লিয়ারের মধ্যে প্রেজেন্ট থাকছে। এবার এই যে আমি কি বললাম, আমি বললাম যে এর মধ্যে মেন জিনটা থাকছে এবং সিঙ্গেল থাকছে, সার্কুলার থাকছে, ডবল স্ট্যান্ডার্ড থাকছে। সিঙ্গেল থাকছে, একক থাকছে, তাহলে কি কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি একক ছাড়াও মানে মাল্টিপল থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। সেগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে বায়োটেকনোলজি যখন পড়বো, সেই বায়োটেকনোলজিতে সেই ব্যাকটেরিয়াগুলো খুব ইনভলভ হবে। কারণ কি, আমাদের যে হিউম্যান বডির ক্ষেত্রে মানে আমাদের হেল্প করে ওই ব্যাকটেরিয়াগুলো, উপকারী ব্যাকটেরিয়া বলতে পারো। তাহলে সেই যে স্পেশাল টাইপ অফ ডিএনএ এক্সট্রা একটা পাওয়া যায়, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বলা হয় ওটাকে, তার নাম কি, তার নাম হচ্ছে প্লাজমিড। সেকেন্ড স্ট্রাকচারটা কি, পরবর্তী স্ট্রাকচারটা কি, প্লাজমিড। পরবর্তী স্ট্রাকচার হচ্ছে প্লাজমিড। প্লাজমিড কি, প্লাজমিডের প্রথম যেটা পয়েন্ট আছে, প্রথম পয়েন্টটাই হচ্ছে এটা হচ্ছে যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। কি প্রথম পয়েন্ট হচ্ছে এটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এক্সট্রা ক্রোমোজোম তো গঠন করে না, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ ক্রোমোজোম তো গঠন করে না, বাট এটাকে বলা হয় এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। কেন এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বলা হলো? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বলার কারণ হচ্ছে, এটা যদি আমাদের হিউম্যান বডি হতো, হিউম্যান বডির ক্ষেত্রে মেন জিনটাকে গঠন করে রাখছে নিউক্লিয়েড। তাহলে মেন জিনটা যখন নিউক্লিয়েড গঠন করে রাখছে, এটা যদি আমাদের হিউম্যান বডি হতো, তাহলে এই জিনটা দিয়ে আমাদের ক্রোমোজোম গঠন হতো, এই যে ডিএনএটা দিয়েই আমাদের ক্রোমোজোম গঠন হতো। তাহলে এইটা বাদ দিয়ে এর বাইরে থাকছে, এর বাইরে কীরকমভাবে থাকছে, এগুলো ডবল স্ট্যান্ডার্ডই হচ্ছে, ডবল স্ট্যান্ডার্ড হয়ে এরকম গোলাকৃতি ছোট ছোট মাল্টিপল আকারে থাকতে পারে, মাল্টিপল আকারে একাধিক থাকতে পারে। এগুলো কিন্তু ডবল স্ট্যান্ডার্ডই হচ্ছে, ডবল স্ট্যান্ডার্ড এরকম মাল্টিপল আকার থাকতে পারে, একাধিক একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে। এইগুলো কি, এইগুলো হচ্ছে আমাদের প্লাজমিড। এবার দেখা যাচ্ছে যে এই অংশটা আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে হলে কি গঠন করতো, ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোম গঠনকারী যে সমস্ত জিনগুলো রয়েছে হিউম্যান বডির ক্ষেত্রে, সেইটা ছাড়া বাকি ডিএনএটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এটা এক্সট্রা ক্রোমোজোমাল, সেই কারণে নাম হয়েছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। তাহলে প্রথম পয়েন্ট কী হলো, প্রথম পয়েন্ট হচ্ছে যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এবার এর বৈশিষ্ট্যগুলো লিখি, বৈশিষ্ট্যগুলো, তারপরে পরের বৈশিষ্ট্য কী আছে, পরের বৈশিষ্ট্যটা কি একাকী থাকে না মাল্টিপল থাকতে পারে? ক্যান বি মাল্টিপল থাকতে পারে, ক্যান বি মাল্টিপল ইন নাম্বার, মাল্টিপল ইন নাম্বার। ওকে, দেন পয়েন্ট হচ্ছে কি, সার্কুলার, অবভিয়াসলি সার্কুলার। দেন পয়েন্ট হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড, অবভিয়াসলি ডবল স্ট্যান্ডার্ড। এর একটা স্পেশাল এবং ইম্পর্টেন্ট ফিচার্স বলতে পারো, সেইটা কি, সেইটা হচ্ছে এর বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছে, সেইটা হচ্ছে এর ক্ষমতা রয়েছে। কি ক্ষমতা রয়েছে? সেলকে ডিভিশনের ক্ষমতা রয়েছে, মানে ইট ক্যান ডিভাইড, সেলফ রেপ্লিকেটিং প্রপার্টি রয়েছে। কি রয়েছে? নিজের সেলকে নিজে ডিভাইড করতে পারে, অর্থাৎ সেলফ রেপ্লিকেটিং প্রপার্টি, রেপ্লিকেটিং প্রপার্টি প্রেজেন্ট। সেলফ রেপ্লিকেটিং প্রপার্টি প্রেজেন্ট মানে কি? সেলফ রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানে হচ্ছে ডাবলিং হওয়া, অর্থাৎ হচ্ছে জেরক্স হওয়া। জেরক্স হওয়া মানে কি? এই একটা পার্ট থেকে সেল এইটা ডিভাইড হয়ে অপর একটা পাশে একটা নতুন সেল গঠন হলো, সেটা হচ্ছে রেপ্লিকেশন প্রসেস। এই সেলের মধ্যে রেপ্লিকেশন করার ক্ষমতা একমাত্র আমাদের নিউক্লিয়েডের রয়েছে, কিন্তু নিউক্লিয়েড ছাড়াও এটা হচ্ছে একটা স্পেশাল
আর হচ্ছে যে তোমার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, যে ডিএনএটার মধ্যে এই একটা স্পেশাল ফিচার্স রয়েছে সেলফ রেপ্লিকেটিং প্রপার্টি। এই সেলফ রেপ্লিকেটিং প্রপার্টিটাকে ব্যবহার করে পরবর্তীকালে আমরা দেখব বায়োটেকনোলজিতে কত রকম ওষুধ তৈরি হচ্ছে, এই প্রসেসটা এর মধ্যে রয়েছে। এইটা হলো মোটামুটিভাবে আমাদের প্লাজমিডের গঠনগত দিক থেকে বা তোমার স্ট্রাকচারগত দিক থেকে তোমার বৈশিষ্ট্য বলতে পারো এইগুলো। এবার যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কিছু কিছু প্লাজমিডকে তাদের কার্যগত দিক থেকে ভিত্তি করে তাদেরকে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়। প্রথম যেটা প্লাজমিড, প্রথম যেটা অপশানটা যেটা পড়বো আমরা সেটা হচ্ছে এফ প্লাজমিড। কি প্লাজমিড? এফ প্লাজমিড। এফ প্লাজমিডটা কি? এফ প্লাজমিড হচ্ছে ফার্টিলিটি প্লাজমিড। কি প্লাজমিড বললাম? ফার্টিলিটি প্লাজমিড। ফার্টিলিটি প্লাজমিড। কিভাবে ফার্টিলিটি প্লাজমিড দেখা যাক। এই যে আমাদের এই একটা হচ্ছে সেল, এইগুলো কি? এইগুলো হচ্ছে পিলি। কি বলেছিলাম? পিলি। পিলি কিসে হেল্প করে বলেছিলাম? পিলি হেল্প করে বলেছিলাম আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হেল্প করে। বাট ইট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা নামকরণ করছি ঠিকই, কিন্তু এই সেক্সুয়াল রিপ্রোডাকশন ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন নয়। কেন ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন নয়? কারণ এই সেক্সুয়াল রিপ্রোডাকশনে কোনো রকম গ্যামেট প্রোডাকশন হয় না। যেহেতু গ্যামেট প্রোডাকশন হয় না, সেই কারণে এই সেক্সুয়াল রিপ্রোডাকশনকে ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হচ্ছে না, বাট সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা বলছি, ঠিক আছে। আর একটা হচ্ছে যে দেখা যাক এই যে এই একটা অপর সেলের প্লাস পিলি, এইখানে কি রয়েছে? এখানে রয়েছে এই যে জিনোমিক ডিএনএটা, এর ক্ষেত্রে জিনোমিক ডিএনএটা রয়েছে। ওকে, জিনোমিক ডিএনএ মানে হচ্ছে যে এর এই যে তোমার নিউক্লিয়ারটা, এরও নিউক্লিয়ার রয়েছে, এরকম ডবল স্ট্যান্ডার্ড নিউক্লিয়ার রয়েছে, সার্কুলার ডিএনএ। ওকে, তারপর এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে এই যে এইখানে রয়েছে যে এই যে তোমার যেটা এ প্লাজমিড। এই এ প্লাজমিড রয়েছে, কি করছে? এইখান দিয়ে এন্টার করছে, কোথায় যাচ্ছে? এইখান দিয়ে এন্টার করে এইখানে প্রবেশ করবে। এই যে এই অংশটা, এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হচ্ছে, ধরে নিলাম আমি এর মধ্যে যেহেতু এ প্লাজমিড প্রেজেন্ট রয়েছে, তার মানে এটাকে ধরে নিলাম আমি হচ্ছে যে এফ প্লাস ব্যাকটেরিয়া। মানে যদি এটাকে পুং ব্যাকটেরিয়া ধরা হয়, যদি এটাকে আমি ধরে নিলাম পুং ব্যাকটেরিয়া, এটা কি? এটা হচ্ছে এফ মাইনাস ব্যাকটেরিয়া। এফ মাইনাস মানে হচ্ছে এ প্লাজমিড অ্যাবসেন্ট রয়েছে, এ প্লাজমিড অ্যাবসেন্ট এরকম ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এটাকে যদি আমি ধরে নিই কি স্ত্রী, এদের মধ্যে এই যে ফার্টিলাইজেশন হচ্ছে, এই সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে। বারবার বলছি এই সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন নয়, কারণ এর মধ্যে প্রপারলি গ্যামেট তৈরি হচ্ছে না, সেই কারণে একে ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হচ্ছে না। ওকে, তাহলে এখানে কি হলো? এই যে এ প্লাজমিডের মাধ্যমে এখানে হচ্ছে যে পজিটিভ ব্যাকটেরিয়া থেকে নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে তোমার হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল সাপ্লাই হলো। তাহলে এটা কি করছে? ফার্টিলিটি প্লাজমিড ও ফার্টিলাইজেশনে হেল্প করছে। দেন আমরা কি পড়বো? দেন আমরা পড়বো যে আরও কিছু কিছু এর মধ্যে রয়েছে, যেমন হচ্ছে তোমার হচ্ছে যে টিআই প্লাজমিড বা টিউমার ইনডিউসিং প্লাজমিড। যাই হোক, এখানে তাহলে নিউক্লিয়ার সম্পর্কে বলা হলো, প্লাজমিড সম্পর্কে বলা হলো। প্লাজমিডের মধ্যে আমরা স্ট্রাকচারগত দিক থেকে মানে প্লাজমিডের কার্যগত দিক থেকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে সেই ভাগ সম্পর্কে পড়ছি। প্রথম পড়লাম কি? আমরা প্রথম পড়লাম হচ্ছে এ প্লাজমিড। দেন আমরা কি বলবো? দেন আমরা পড়বো যে টিআই প্লাজমিড বা টিউমার ইনডিউসিং প্লাজমিড। কিছু কিছু ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে এমন আছে যেগুলো হচ্ছে যে তাদের বডিতে টিউমার গঠন করে তাদের মানে আত্মরক্ষাতে হেল্প করে, সেই ক্ষেত্রে তাদের টিউমার ইনডিউসিং প্লাজমিড, মানে সেই প্লাজমিডটা তাদের বডিতে কী করে? তাদের বডিতে টিউমার তৈরি করে। তাহলে কি সেই প্লাজমিডের নাম কি? সেই প্লাজমিডের নাম 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে আমাদের ক্যাপিটাল টি ছোট হাতের আই প্লাজমিড। এটা কি? এটা হচ্ছে টিউমার ইনডিউসিং প্লাজমিড। কি বললাম? ইনডিউসিং টিউমার ইনডিউসিং প্লাজমিড। এটা হচ্ছে যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে স্পেশাল স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায়, টিউমার ইনডিউসিং প্লাজমিড। দেন কি আছে? দেন হচ্ছে আমাদের আসবে হচ্ছে যে আমাদের আর প্লাজমিড, অর্থাৎ হচ্ছে যে রেজিস্ট্যান্ট প্লাজমিড। দেন আর একটা কি আছে? আর একটা হচ্ছে আর প্লাজমিড, ক্যাপিটাল আর প্লাজমিড। আর ফর কি? আর ফর হচ্ছে যে রেজিস্ট্যান্ট প্লাজমিড মানে কি বলছি? রেজিস্ট্যান্ট প্লাজমিড রেজিস্ট্যান্স প্লাজমিড।
রেজিস্ট্যান্ট প্লাজমিড মানে কি, আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যে অ্যান্টিবায়োটিক জিনটা ধর এই একটা প্লাজমিড, এই প্লাজমিডের মধ্যে হচ্ছে যে আমরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম, ধরা যাক হচ্ছে যে আমরা যে অ্যাজিথ্রোমাইসিন যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করছি, অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে কাজ করবার মানে অ্যাজিথ্রোমাইসিন এই অ্যান্টিবায়োটিকটার যে আমরা আমার বডিতে অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হলো, আমার বডিতে যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেই ব্যাকটেরিয়াটা যদি সেই অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে কাজ করে সে নিজেকে জীবিত রাখার ক্ষমতা তার মধ্যে যদি থাকে, যে জিনটার মাধ্যমে সে করছে সেই জিনটা কিন্তু এই প্লাজমিডের মধ্যে ইনডিউসড করা আছে। সেই যে প্লাজমিডটা যেটা অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটাকে প্রতিরোধী জিনটা দ্বারা গঠিত, সেই প্লাজমিডটার নাম কি, সেই প্লাজমিডটার নাম হচ্ছে আর প্লাজমিড, একটা স্পেশাল টাইপ অফ প্লাজমিড, তার মধ্যে অ্যাজিথ্রোমাইসিন এই অ্যান্টিবায়োটিকটার অ্যান্টিবডিটা এখানে রেজিস্ট্যান্ট করা আছে। কারণ সেই অ্যান্টিবডিটা যখন আমরা যেই অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটা যখন আমরা আমার শরীরে প্রয়োগ করছি, তখন এই ব্যাকটেরিয়াটার ক্ষেত্রে কোনো রকম কোনো খারাপ এফেক্ট ফেলবে না, কারণ এর মধ্যে হচ্ছে সেই রেজিস্ট্যান্ট জিনটা তার মধ্যে প্রেজেন্ট রয়েছে, সেইটাই হচ্ছে রেজিস্ট্যান্ট প্লাজমিড। তাহলে এটা মোটামুটিভাবে আমাদের দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে নিউক্লিয়েট, একটা কি পড়লাম, একটা পড়লাম আমরা হচ্ছে যে প্লাজমিড। এবার দেন আর দুটো স্ট্রাকচার আমরা নিয়ে আলোচনা করবো ব্যাকটেরিয়া সেলের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে মেমব্রেন লেস অর্গানেল, যেটা মেমব্রেনলেস অর্গানেল বলতে আমরা পাবো হচ্ছে রাইবোজোম একটা পাবো, আর একটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইনক্লুশন বডি। এই রাইবোজোম কি করছে, রাইবোজোমের মধ্যে আমরা একটা জিনিস বলেছিলাম, রাইবোজোমকে বলেছিলাম প্রোটিন ফ্যাক্টরি, আর ইনক্লুশন বডিটা একটা নতুন জিনিস। ইনক্লুশন বডির নাম আমরা এতক্ষণ পর্যন্ত কোনোভাবে আলোচনা করিনি। ইনক্লুশন বডি কি করছে, ইনক্লুশন বডি হচ্ছে আমাদের দেহে যেমন স্টোরেজ পার্ট বিভিন্ন রকম রয়েছে, ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে তেমন স্পেসিফিকভাবে কোনো স্টোরেজ অর্গান বা স্টোরেজ পার্ট তো নেই, তাদের ক্ষেত্রে ইনক্লুশন বডিটা হচ্ছে মেমব্রেনলেস একটা অর্গানেল বা মেমব্রেনলেস একটা পার্ট, যার মধ্যে কি থাকছে, যার মধ্যে হচ্ছে বিভিন্ন রকম, যেমন হচ্ছে গ্র্যানিউল থাকতে পারে, ফসফেট থাকতে পারে, এই সমস্ত জিনিসগুলো ওর মধ্যে স্টোর থাকছে, বিভিন্ন গ্যাস থাকতে পারে, জলের ভ্যাকুয়াল যেটা, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে এর মধ্যে স্টোর থাকছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইনক্লুশন বডি। ওটা সম্পর্কে আলোচনা হবে। তাহলে কি এবার যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের রাইবোজোম। রাইবোজোম কি, রাইবোজোম হচ্ছে একটা মেমব্রেন লেস অর্গানেল। এবার আমাদের আলোচনা নেক্সট পার্ট আমাদের যেটা পড়ছি সেটা হচ্ছে রাইবোজোম। কী পড়ছি, প্রথম হলো এখানে কি নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করা হলো, প্লাজমিড সম্পর্কে আলোচনা করা হলো। এবার কী হচ্ছে আমাদের রাইবোজোম। প্রথম রাইবোজোম পড়তে গেলে রাইবোজোম প্রথম সাইজ জানতে হবে, বাট এর সাইজ কত, সাইজ যদি ছোটো স্ট্রাকচার হয় সেটা কত, মোটামুটিভাবে 15 থেকে 20 ন্যানোমিটার পর্যন্ত স্ট্রাকচার হয়, 15 থেকে 20 ন্যানোমিটারের স্ট্রাকচার হচ্ছে। ওকে, দেন হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে গ্র্যানুলার স্ট্রাকচার হয়, গ্র্যানুলার স্ট্রাকচার হয়। ওকে, 2 নম্বর হলো। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে এটা কি মেমব্রেন বাউন্ড না মেমব্রেনলেস স্ট্রাকচার, অবভিয়াসলি মেমব্রেনলেস স্ট্রাকচার, মেমব্রেনলেস স্ট্রাকচার। ওকে, মেমব্রেনলেস অর্গানেল। মেমব্রেনলেস অর্গানেল। ওকে, দেন হচ্ছে কি এটাকে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ওকে, এবার দেখা যাক হচ্ছে যে প্রোক্যারিওটিক সেল। এবার একটা জিনিস এখানে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা এটা কী নিয়ে আলোচনা করছি, এখানে ব্যাকটেরিয়াল সেল নিয়ে আলোচনা করছি। ব্যাকটেরিয়াল সেল মানে কি, ব্যাকটেরিয়াল সেল মানে সেটা কি প্রোক্যারিওটিক সেল না ইউক্যারিওটিক সেল, অবভিয়াসলি প্রোক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেলের রাইবোজোমের সাইজ কত, 70s রাইবোজোম, 70s রাইবোজোম। এইখানে এই যে 70s, এই 70s এর এই যে স্ট্রাকচারটা, এই 70s স্ট্রাকচারটার মধ্যে দুটো সাব ইউনিট লুকিয়ে রয়েছে। কী কী সাব ইউনিট, একটা 45s, একটা 35s, এই দুটো সাব ইউনিট নিয়ে যুক্ত হয়ে গঠন করছে 70s রাইবোজোম। তাহলে একটা জিনিস মনে হতে পারে এখানে যে এই যে এস, হোয়াট ইজ এস কথাটার মানে কি, এখানে এই যে এস কথাটা হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। কি বললাম, TION, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, CIENT। এই কাজ কি করে, এই কাজ করে হচ্ছে মেনলি ইনডিরেক্টলি মেজারমেন্ট করছে। কি ইনডিরেক্টলি মেজারমেন্ট করছে, ইনডিরেক্টলি মেজার করছে, কি মেজার করছে, সাইজ, তার আকার এবং ডেনসিটিকে মেজারমেন্ট করছে।
কাকে মেজার করছে? সাইজ এবং ডেনসিটিকে ইনডিরেক্টলি মেজার করছে। সে কি? সেটা হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে, বা একটা জিনিস সম্পর্কে বলছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডিএনএটা কীভাবে, এই রাইবোজোম কীভাবে থাকে। আমাদের ধরে নিলাম এই যে একটা ডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএটা কি? এটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএটার কি হলো? ডিএনএ হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সক্রিপশন থেকে কি তৈরি হলো? ট্রান্সক্রিপশন থেকে এই যে একটা এমআরএনএ তৈরি হলো। কি তৈরি হলো? এটা এমআরএনএ। এমআরএনএ কথার অর্থ কি? এম ফর হচ্ছে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। ঠিক আছে, মেসেঞ্জার আরএনএ থেকে কি হচ্ছে? এই যে এখানে একটা মেসেঞ্জার আরএনএ ধরে এখানে রাখলাম, এই যে মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএর সঙ্গে প্রথমে স্মল সাব ইউনিট যুক্ত হয়। কার স্মল সাব ইউনিট? এই যে রাইবোজোমের যে S70S রাইবোজোমে বললাম 45S 35S, যার মধ্যে 35S সাব ইউনিট, অর্থাৎ স্মল সাব ইউনিটটা প্রথমে এখানে যুক্ত হলো। এই যে স্মল সাব ইউনিট এখানে যুক্ত হলো, স্মল সাব ইউনিট যুক্ত হলো। দেন হচ্ছে এখানে থাকা এই যে লার্জ সাব ইউনিট, এই লার্জ যে সাব ইউনিট, এই লার্জ সাব ইউনিটে এর পরেই সেখানে অ্যাটাচমেন্ট হবে। অর্থাৎ এই যে স্মল সাব ইউনিট এখানে যুক্ত হয়ে আছে, স্মল সাব ইউনিট যুক্ত হয়েছে, এর সঙ্গে এই যে লার্জ সাব ইউনিটে এসে যুক্ত হলো। লার্জ সাব ইউনিটে এসে যুক্ত হওয়ার পরে এখান থেকে এই যে এখান থেকে কী হচ্ছে? এখান থেকে প্রোটিন চেন ফর্মেশন হচ্ছে। এটা কি? এটা কি বললাম? এটা হচ্ছে প্রোটিন চেন। কি হচ্ছে এটা? প্রোটিন চেন, প্রোটিন চেন, প্রোটিন চেন ফর্মেশন হচ্ছে। এটা হলো মেনলি রাইবোজোমের কীভাবে কি গঠনগত দিক থেকে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এটা প্রথমে লেখা যাক। প্রথমে কি হচ্ছে? প্রথমে হচ্ছে অ্যাট ফার্স্ট স্মল সাব ইউনিট অফ রাইবোজোম attach উইথ, কার সঙ্গে যুক্ত হচ্ছে? এমআরএনএর সঙ্গে যুক্ত হচ্ছে, এমআরএনএর সঙ্গে যুক্ত হচ্ছে। দেন তারপরে কে যুক্ত হচ্ছে? তারপরে যুক্ত হচ্ছে লার্জ সাব ইউনিট, দেন লার্জ সাব ইউনিট অ্যাটাচ। প্রথমে স্মল সাব ইউনিট অফ রাইবোজোম অ্যাটাচ উইথ এমআরএনএ, দেন লার্জ সাব ইউনিট অ্যাটাচ, তারপরে লার্জ সাব ইউনিট অ্যাটাচ হচ্ছে। দেন তারপরে কি বলছে? আফটার দ্যাট, এরপরে কি গঠন হচ্ছে? এরপরে অ্যামাইনো অ্যাসিডের চেন বা এটাকে প্রোটিন চেন বলা হচ্ছে, প্রোটিন চেন ফর্ম গঠন হচ্ছে। তাহলে এটা মোটামুটিভাবে কি গেল? এটা মোটামুটিভাবে গেল আমাদের রাইবোজোমের পার্ট। ওকে, এবার একটা জিনিস এখানে রাইবোজোমের একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে পলিজোম বা পলিরাইবোজোম কি। হোয়াট ইজ পলিজোম বা হোয়াট ইজ পলিরাইবোজোম, সেটা একটা জিনিস মাথায় রাখতে হবে। পলিজোম বা পলিরাইবোজোম কি, এইখানটা লিখছি। পলিজোম বা পলিরাইবোজোম কি? পলিজোম বা পলিরাইবোজোম, হোয়াট ইজ পলিজোম বা হোয়াট ইজ পলিরাইবোজোম? পলিজোম বা পলিরাইবোজোমটা হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড এমআরএনএর যে চেনটা, এই এমআরএনএ চেনের সঙ্গে যদি একাধিক রাইবোজোম অ্যাটাচমেন্ট থাকে। মেনি রাইবোজোম will attach with mRNA, then it will be called as a polysome or polyribosome.
তাহলে কি বললাম, যখন মেনি রাইবোজোম, একাধিক রাইবোজোম কোথায় অ্যাটাচ থাকবে, এমআরএনএর সঙ্গে অ্যাটাচ থাকবে, দেন ইট উইল বি কল, তখন এটাকে বলা হবে, কি বলা হবে, পলিজোম বা পলিরাইবোজোম। তাহলে আমাদের রাইবোজোমের স্ট্রাকচার প্রথমে কি বললাম, রাইবোজোমের স্ট্রাকচার বলেছি প্রথমে ছোট হয়, জেনারেলি 15 থেকে 20 ন্যানোমিটারের মধ্যে হয়, গ্র্যানুলার স্ট্রাকচার হয়, মেমব্রেনলেস অর্গানেল, অবভিয়াসলি মেমব্রেনলেস অর্গানেল। একে প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়, কারণ প্রোটিন তৈরি করে। ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে মানে মেনলি প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ এর মধ্যে 70 রাইবোজোম থাকবে, 70 রাইবোজোমের মধ্যে 45 35 দুটোই সাব ইউনিট থাকছে। এস কথার অর্থ হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, যেখানে সেডিমেন্টেশন কথাটা কি, সেডিমেন্টেশনটা কি করে, সেডিমেন্টেশন বা এটা কি করে, এটা হচ্ছে মেনলি ইনডিরেক্টলি মেজার করছে সাইজ এবং ডেন্সিটিকে। তারপর কি, এই যে ডিএনএটা ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে এখানে এমআরএনএ তৈরি হলো, এই এমআরএনএর ওপরে প্রথমে স্মল সাব ইউনিট যুক্ত হচ্ছে রাইবোজোমের, দেন লার্জ সাব ইউনিট এসে অ্যাটাচমেন্ট হচ্ছে, তারপরে সেখান থেকে প্রোটিন চেন ফর্মেশন হচ্ছে। এটাই লেখা আছে, অ্যাট ফার্স্ট স্মল সাব ইউনিট অ্যাটাচ, দেন লার্জ সাব ইউনিট, দেন প্রোটিন চেন বা অ্যামাইনো অ্যাসিডের চেন প্রোডাকশন হচ্ছে। এবার হচ্ছে পলিজোম বা পলিরাইবোজোম কি, যখন একাধিক রাইবোজোম এই এমআরএনএর সঙ্গে যুক্ত থাকবে তখন তাকে বলা হবে পলিজোম বা পলিরাইবোজোম। ওকে, এবার পরবর্তী স্ট্রাকচার কি, পরবর্তী স্ট্রাকচার হচ্ছে একটা লাস্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে আমাদের ইনক্লুশন বডি। ইনক্লুশন বডি সম্পর্কে আলোচনা করলে মোটামুটি হবে প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করা শেষ হবে। ইনক্লুশন বডি কি, ইনক্লুশন বডি কিন্তু একটা মেমব্রেনলেস অর্গানেল বা মেমব্রেন ছাড়া রয়েছে এরকম। এর মধ্যে কি থাকছে, এর মধ্যে মেনলি জেনারেলি এরা কি করছে, আমাদের বডিতে, হিউম্যান বডিতে যেমন হচ্ছে বিভিন্ন রকম স্টোরেজ অর্গান রয়েছে, এদের ক্ষেত্রে কোনো রকম কোনো স্টোরেজ পার্ট বা স্টোরেজ অর্গান থাকে না। এরা এই মেনলি এই ইনক্লুশন বডি যে পার্টটা থাকছে, সেই পার্টটার মধ্যে বিভিন্ন রকম জিনিস এরা স্টোর করে রাখছে। কী স্টোর করে রাখছে, তার মধ্যে গ্র্যানিউল থাকছে, তার মধ্যে ফসফেট থাকছে, তার মধ্যে সালফার থাকছে, এই সমস্ত জিনিসগুলো। তাহলে আর কি বাকি থাকলো, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনক্লুশন বডি, CLUSION, ইনক্লুশন বডি। এই ইনক্লুশন বডি কি, মেনলি হচ্ছে ইনক্লুশন বডি হচ্ছে প্রথম যেটা পয়েন্ট ইনক্লুশন বডির মধ্যে, সেটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা কি, মেমব্রেনলেস না মেমব্রেন বাউন্ড, অবভিয়াসলি মেমব্রেনলেস অর্গানেল, মেমব্রেনলেস মেনলি কি কাজে ব্যবহার করা হয়, মেনলি স্টোরেজের জন্য হেল্প করে, মেনলি স্টোরেজ। ওকে, এক্সাম্পল হিসেবে কি ব্যবহার করবো আমরা, এক্সাম্পল হিসেবে গ্লাইকোজেন গ্র্যানিউল, গ্লাইকোজেন গ্র্যানিউল। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে ফসফেট গ্র্যানিউল, 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে সালফার গ্র্যানিউল। মেনলি কাজ কি, গ্লাইকোজেন গ্র্যানিউলের মধ্যে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখছে, ফসফেট গ্র্যানিউলের মধ্যে ফসফেট সঞ্চয় করে রাখছে, সালফার গ্র্যানিউলের মধ্যে সালফার সঞ্চিত থাকছে। ওকে, দেন হচ্ছে আমাদের কি, এবার হচ্ছে একটা স্পেশাল স্ট্রাকচার পড়বো, সেই স্পেশাল স্ট্রাকচারটার নাম কি, গ্যাস ভ্যাকুয়াল। এটাকে কেন গ্যাস ভ্যাকুয়াল কিন্তু ওয়ান টাইপ অফ ইনক্লুশন বডি, বাট এটাকে কেন গ্যাস ভ্যাকুয়াল নামকরণ দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু এর প্রথম যেটা পয়েন্ট যেটা পড়েছিলাম মেমব্রেনলেস পার্ট, এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে হচ্ছে মেমব্রেন বাউন্ড, অর্থাৎ মেমব্রেন থাকবে, এর ক্ষেত্রে কী হবে, এটা মেমব্রেন বাউন্ড, মেমব্রেন প্রেজেন্ট থাকবে, বাট ইট ইজ নট এ ট্রু মেমব্রেন, এটা কিন্তু ট্রু মেমব্রেন নয়, ইট ইজ নট ট্রু মেমব্রেন, ইট ইজ নট ট্রু মেমব্রেন, এটা ট্রু মেমব্রেন নয়। কেন, বিকজ লিপিড ইজ অ্যাবসেন্ট, যেটা মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট থাকে সেই লিপিড এর মধ্যে অ্যাবসেন্ট থাকছে, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে ট্রু মেমব্রেন নয়। এটার মেনলি কাজ কি, মেন কাজ হচ্ছে যে স্টোর করে রাখা। কি স্টোর করে রাখা, গ্যাসকে স্টোর করে রাখা। কোথায় দেখতে পাওয়া যায়, মেনলি দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াতে, ব্লু গ্রিন অ্যালগির মধ্যে, সায়ানোব্যাকটেরিয়াতে, গ্রিন সালফার ব্যাকটেরিয়াতে। এর মধ্যে মেনলি এগুলো দেখতে পাওয়া যায়। তাহলে কোথায় কোথায় দেখতে পাওয়া যায় বললাম, গ্রিন সালফার ব্যাকটেরিয়াতে দেখতে পাওয়া যায়, ব্লু সায়ানোব্যাকটেরিয়াতে দেখতে পাওয়া যায়, পার্পল সালফার ব্যাকটেরিয়াতে দেখতে পাওয়া যায়, এই সমস্ত জায়গাগুলোতে এটা দেখতে পাওয়া যায়। কী তাহলে বললাম, ইনক্লুশন বডি হচ্ছে মেমব্রেনলেস স্ট্রাকচার, স্টোরেজ হিসেবে মেনলি কাজ করছে। উদাহরণ হিসেবে গ্লাইকোজেন গ্র্যানিউল, ফসফেট গ্র্যানিউল, সালফার গ্র্যানিউল। গ্লাইকোজেনকে স্টোর করছে, ফসফেট গ্র্যানিউল ফসফেট স্টোর করছে, সালফার গ্র্যানিউল সালফার স্টোর করছে। এক্সট্রা একটা পার্ট রয়েছে, মানে স্পেশাল নাম রয়েছে গ্যাস ভ্যাকুয়াল, যেটা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, সেই কারণে তার একটা এক্সেস নাম দেওয়া হয়েছে। এটা কিন্তু ওয়ান টাইপ অফ ইনক্লুশন বডি, বাট এটার মধ্যে কি রয়েছে, ট্রু মেমব্রেন এখানে প্রেজেন্ট থাকছে,
এই সরি মেমব্রেন বাউন্ড হওয়া সত্ত্বেও এর মধ্যে কিন্তু টু মেমব্রেন প্রেজেন্ট থাকছে না, কারণ হচ্ছে এটা টু মেমব্রেন মানে হচ্ছে যে লিপিড থাকতো, অর্থাৎ এর ক্ষেত্রে লিপিড যেহেতু অ্যাবসেন্ট, কারণ সেই কারণে এটাকে টু মেমব্রেন বলা হচ্ছে না। এটা মেনলি গ্যাসকে স্টোর করছে, কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, গ্রিন সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, পার্পল সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার একটা জিনিস মোটামুটিভাবে প্রোক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেল শেষ হলো। এবার একটা এখানে একটা ছোট্টভাবে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের যদি একটা পার্থক্য লেখা হয় তাহলে কী দাঁড়াবে। পরের দিন থেকে শুরু কী হবে, পরের দিন থেকে শুরু হবে ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করা হবে। মোটামুটিভাবে সাইজগত দিক থেকে সাইজ প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে স্মল হয়, ছোট হয়। জেনারেলি ছোট হয় কেন, কারণ এর মধ্যে অনেক কিছু জিনিস পাওয়া যায় না যেটা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে, এর ক্ষেত্রে সাইজটা লার্জ হয়, জেনারেলি বড় হয়। দেন হচ্ছে এর ক্ষেত্রে যে সেল ডিভিশন যে প্রসেসটা, সেই সেল ডিভিশন প্রসেসটা কি বড় হয়, মানে তাড়াতাড়ি হয় না ধীরে ধীরে হয়। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল ডিভিশনটা খুব ফাস্ট হয়, সেল ডিভিশন খুব ফাস্ট হয়। ওকে, এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে হচ্ছে সেল ডিভিশন খুব স্লো হয়, সেল ডিভিশন স্লো প্রসেস। কেন স্লো প্রসেস, কারণ এর ক্ষেত্রে অনেক রকম দশা রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মিউসিসের নানা রকম দশা রয়েছে। এই সমস্ত দশাগুলো এখানে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করা হবে, সেখানে সেই জন্য হচ্ছে এর ক্ষেত্রে সেল ডিভিশনটা খুব স্লো প্রসেস। তারপর হচ্ছে যে এর ক্ষেত্রে হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকে। এক্ষেত্রে হিস্টোন প্রোটিন লেখার আগে আমি এখানে বলি, এক্ষেত্রে কি ক্রোমোজোম গঠন করে না ডিএনএটা নেকেড থাকে। অবভিয়াসলি ডিএনএ নেকেড থাকে, ক্রোমোজোম গঠন হয় না। অর্থাৎ এখানে কি থাকছে, এখানে হচ্ছে ডিএনএ নেকেড। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে ক্রোমোজোম ফর্ম। ওকে, দেন হচ্ছে এর ক্ষেত্রে হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকে না হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকে না, অর্থাৎ অ্যাবসেন্ট। এই ক্ষেত্রে কি থাকছে, এর ক্ষেত্রে হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকছে, অবভিয়াসলি হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকছে। ওকে, দেন এর ক্ষেত্রে কি আমরা কি এক্সট্রা কিছু পাচ্ছি, মেমব্রেন লেস অর্গানেল কি পাচ্ছি, হ্যাঁ মেমব্রেন লেস অর্গানেল পাচ্ছি, বাট মেমব্রেন বাউন্ড অর্গানেল কি পাচ্ছি, মেমব্রেন বাউন্ড অর্গানেল না প্রেজেন্ট নয়, মেমব্রেন বাউন্ড অর্গানেল অ্যাবসেন্ট থাকে এখানে, মেমব্রেন বাউন্ড অর্গানেল এখানে অ্যাবসেন্ট থাকে, এখানে মেমব্রেন বাউন্ড অর্গানেল প্রেজেন্ট থাকছে। মোটামুটিভাবে এটা হলো এদের স্ট্রাকচার। কি হলো, প্রোক্যারিওটিক সেলের সাইজ জেনারেলি ছোট হয়, এক্ষেত্রে সাইজ বড় হয়, সেল ডিভিশন এখানে খুব ফাস্ট হয়, এখানে সেল ডিভিশন স্লো হয়, এখানে ডিএনএটা নেকেড থাকে, এখানে যেটা ক্রোমোজোম ফর্মেশন করছে, এখানে হিস্টোন প্রোটিন এখানে প্রেজেন্ট থাকছে, না অ্যাবসেন্ট থাকছে, অবভিয়াসলি এখানে অ্যাবসেন্ট থাকছে। হিস্টোন কি, হিস্টোন হচ্ছে প্রোটিন, হিস্টোন প্রোটিন এখানে কি থাকছে, এখানে হচ্ছে হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকছে, হিস্টোন প্রোটিন এখানে প্রেজেন্ট থাকছে। ওকে, দেন হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল পাওয়া যায় না প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে, মেমব্রেন বাউন্ড অর্গানেল আমরা কোথায় পাবো, মেমব্রেন বাউন্ড অর্গানেল এখানে নেই, এখানে মেমব্রেন বাউন্ড অর্গানেল এখানে মোটামুটিভাবে প্রেজেন্ট থাকছে। এটা হলো মোটামুটিভাবে এর স্ট্রাকচার বা এর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে সম্পর্কে, প্রোক্যারিওটিক সেল সম্পর্কে এখানে আলোচনা শেষ হলো। প্রোক্যারিওটিক সেলের বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে এবার পরবর্তী ক্ষেত্রে আলোচনা হবে।